তারা বলছে যে যুদ্ধটা 2-3 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। বারবারই দাবি করেছে যে তারা যে অরিজিনাল প্ল্যান, সেই প্ল্যান থেকেও অলরেডি এগিয়ে আছে। ইরানকে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছিল যাতে দেশ দুটোকে ওই জায়গায় দুর্বল করা যায়। যুদ্ধের শুরুতেই বলেছিল যে হরমুজ প্রণালীকে খুলে দিতে হবে, তা নইলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। এখন বোঝা যাচ্ছে যেটা খুলে দেওয়া আমেরিকার পক্ষে মোটেও সম্ভব হবে না। প্রবলেম ছিল সেটা হচ্ছে ইসরায়েল ওখানে যেহেতু ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করছে এবং দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদেরকে হত্যা করে আসছে, এবং নট অনলি ফিলিস্তিন, ওখানে আরো কিছু সিরিয়া কিংবা লেবাননের অনেক বড় ভূখণ্ড তারা দখল করে রেখেছে। আসলেই কি প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করার মতো চাপে আছেন, বন্ধ করতে চাইছেন আন্তরিক, নাকি এটি এক ধরনের কৌশলগত কথামালা? জি, ধন্যবাদ আপনাকে। আমি আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তৃতাটি গতকাল পুরোটাই শুনেছি, সুতরাং তিনি যা বলতে চেয়েছেন ভালোভাবে খেয়াল করেই দেখেছি। সেই বক্তৃতাতে আমাদের এক ধরনের দিক নির্দেশনা থাকার কথা ছিল যে স্পেসিফিকলি কি হচ্ছে, আমেরিকার ইয়েটা কি, যে এই যুদ্ধে যাওয়ার দরকারটা কি ছিল, নেসেসিটিটা কি, মানে জাস্টিফিকেশনটা কি, এবং এর মূল লক্ষ্য কি, এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি। এই জিনিসগুলো অতটা স্পষ্টভাবে আনফর্চুনেটলি আসে নাই। কারণ হচ্ছে যেমনটি আপনি এই যে ক্লিপটাতে দেখালেন, তারা বলছে যে যুদ্ধটা 2-3 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। বারবারই দাবি করেছে যে তারা যে অরিজিনাল প্ল্যান, সেই প্ল্যান থেকেও অলরেডি এগিয়ে আছে। কিন্তু অরিজিনাল প্ল্যানটা কি? অরিজিনাল প্ল্যানটা ও মুখে যদি কখনো বলে নাই যে রেজিম চেঞ্জ, কিন্তু আপনার মনে আছে যুদ্ধ শুরু হওয়ার 1-2 দিন পরেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানের যে জনগণ, তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে তোমাদের এখন জেগে ওঠার সময়, তোমাদের এখন মানে যে ফ্রিডমের টাইম, এবং তোমরা এখন সেই যে এই ইয়েটা, ওই এই সরকারের যে জায়গাটা সেটাকে দখল করে ফেলা উচিত, মানে এই জাতীয় আর কি কথাটা একটু প্যারাফ্রেজিং করে বললাম। মানে ফেলে দাও, এই সরকারকে ফেলে দাও, সোজা আহ্বান ছিল। এই সরকারকে ফেলে দাও, এটা তোমাদের সময় ফ্রি হয়ে যাওয়ার, মুক্ত হওয়ার। তো সেটা হয়নি। তারপরে দেখুন এর প্রেক্ষিতে এখন তিনি বলছেন যে সরকার রেজিম চেঞ্জ আমাদের আইডিয়াতে না থাকলেও রেজিম তো আসলে চেঞ্জ হয়েই গিয়েছে, কারণ মূল নেতারা মারা গিয়েছে। এখন যারা তৃতীয় সারির নেতারা রয়েছে তারা অনেক রিজনেবল, অনেক বেশি মানে ভালো তার দৃষ্টিতে। তো সেই কথাটা তো সত্যতা খুব কম, কারণ যারা মারা গিয়ে যারা এখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারা তো আসলে আগের যে শাহ, মানে আগের যে ইয়ে ছিল আয়াতুল্লাহ আলী খামেনি, তারই ছেলে, যে তার পিতাকে হারিয়েছে, তার ওয়াইফকে হারিয়েছে, তার সন্তানকে হারিয়েছে, এবং এবং সবার কাছে সে পরিচিত আরো একটু বেশি হার্ড লাইনার হিসাবে। সেই হিসাবে মোটেও আমেরিকার দৃষ্টিকোণ থেকে রেজিমের কোনো পজিটিভ চেঞ্জ সেখানে আসেনি। তারপর আরেকটা জিনিস যেটা যুদ্ধের শুরুতেই বলেছিল যে হরমুজ প্রণালীকে খুলে দিতে হবে, তা নইলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। এখন বোঝা যাচ্ছে যেটা খুলে দেওয়া আমেরিকার পক্ষে মোটেও সম্ভব হবে না, যার জন্য তিনি পিছিয়ে এসে এখন বলছেন যে হরমুজ প্রণালী খোলার ব্যাপারটা আমাদের কাছে অত গুরুত্বপূর্ণ না, কারণ এটা আমাদের খুব কাজে লাগে না। যাদের কাজে লাগে যে সব দেশের, তারা ইচ্ছা করলে এগিয়ে গিয়ে এটা এখন নিজেরা দখল করে নিতে পারে, খুব বেশি কাজ আর বাকি নেই। এবং তিনি এটাও বলেছেন কিছু না করলেও হরমুজ প্রণালী স্বাভাবিক পদ্ধতিতেই ওপেন হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে হরমুজ প্রণালীর ব্যাপারেও তার যে অবজেক্টিভ ছিল সেটা তারা অ্যাচিভ করতে পারে নাই। 3 নম্বর হলো যে নিউক্লিয়ার যে ক্যাপাবিলিটি, সেটাকে সমূলে ধ্বংস করে, বিশেষ করে ইসরায়েলের দাবি ছিল ধ্বংস করলে হবে না, তারা জিরোতে নিয়ে আসতে হবে। তাদের যত প্রসেসড ইউরেনিয়াম রয়েছে সেগুলিকে তাদের কাছে হস্তান্তর করতে হবে, এবং নিউক্লিয়ার প্রোগ্রামকে শূন্যে নিয়ে আসতে হবে। সেটাও সম্ভব হয়নি, তাই না? সেটা সম্ভব হয়নি। জুনে যে গত বছর তারা আক্রমণ করেছিল, সে আক্রমণের পরে বলছিল যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আমরা ধ্বংস করে দিয়েছি। ধ্বংসই যদি করে দিতে হয় তাহলে আবার নতুন করে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি গুলোর কথা আসছে, এর মানে ধ্বংস হয়নি, তার এটাও হয়নি, তাই না? তাহলে নিউক্লিয়ার ক্যাপাবিলিটিও ধ্বংস করতে পারেনি। হ্যাঁ, এটা সত্য যে আমেরিকার যে শক্তিমত্তা, বা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্র আমেরিকা, তারা ইরানের ফিজিক্যাল ক্ষতি প্রচুর করেছে, ভৌতিক যে ক্ষতি আর কি, যে রাস্তাঘাট, দালান কোঠা, লিডারদের মেরে ফেলা, এটা করতে পেরেছে, এত সন্দেহ নেই।
কিন্তু এর মানে কিন্তু এই না যে যুদ্ধের যে অরিজিনাল অবজেক্টিভ ছিল এগুলির একটাও পরিপূর্ণ হয়েছে। অনেকগুলো কারণ আপনি খুব চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে একই বিষয়ে জানবো, সেটা হলো যে আমেরিকা চাইছে, কেন চাইছে সেটি আমরা হয়তো আলোচনায় আনলাম, কিন্তু ইরান চাইছে না। ইরান বলছে না কারো কাছে কাকুতি মিনতি করে কিংবা অন্য কোনো দেশকে, পাকিস্তানকে ডেকে নিয়ে, রাশিয়াকে ডেকে নিয়ে, চায়নাকে ডেকে নিয়ে তুমি একটু আমাকে বাঁচাও কিংবা আমাকে একটু যুদ্ধটা বন্ধ করে দাও। ইরান কিন্তু বেশ হেরম দেখিয়ে বলছে যে না, আমাদের শর্ত আছে, যদি যুদ্ধ বন্ধ করতে হয় তোমার ইচ্ছে মতো বন্ধ হবে না, উল্টো তারা কিছু শর্ত চাপিয়ে দিচ্ছে। ইরানের এই ক্ষমতা দেখানো কিংবা এই অবস্থান নেওয়ার পিছনে কি যুক্তি আছে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ জুয়েল ভাই, এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে। আসলে ইরানকে আপনাকে বুঝতে হবে মানে ইরানের ইতিহাস থেকে। ইরান হচ্ছে পার্সিয়ান জাতিরা আসলে কি ধরনের জাতি, এবং তারা কখনো নত স্বীকার করে কিনা, এবং তাদের সাথে যে আপনার ইসলামিক ঐতিহাসিক যে যোগসূত্র আছে, যে সেই মানে করেন যে হাসান হুসেনের মানে যুদ্ধ থেকে, তারপর থেকে তাদের মনে করেন যে কখনো নত যেন না হওয়া, কোনো পরাশক্তি এসে তাদের হয়তো কিছুকাল দখল করে রেখেছে, কিন্তু আজীবন পর কোনো পরাশক্তি তারা পার্সিয়ানদেরকে কখনো দখল করে রাখতে পারেনি। নট অনলি দ্যাট, পার্সিয়ানদের একটা ভালো গুণ হচ্ছে তারা কিন্তু সব ব্যথা থেকে বা সব কষ্ট থেকে বা সব যুদ্ধ থেকে তারা কিন্তু লেসন নেয়। ইরান যুদ্ধে আপনার হয়তো মনে আছে যে ইসরায়েলের মাধ্যমে ইরানকে হচ্ছে আমেরিকা এবং ইরাককে ইসরায়েলের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছিল, যাতে দেশ দুটোকে ওই জায়গায় দুর্বল করা যায়। তো এই 8 বছরের যুদ্ধ কিন্তু ইরান ওখান থেকে অনেক কিছু শিখেছে। ইরান কিন্তু তার কোনো প্রতিবেশীকে কখনো এর আগে আঘাত করেনি কিংবা কোনো একটা বুলেট ছড়েনি, এবং কি তারা আমেরিকার কোনো সোলজারের ঘাঁটিতে বা বেজও কিন্তু কখনো তারা কোনো বুলেট ছড়েনি বা কোনো ড্রোন অ্যাটাক করেনি এই আক্রমণের আগ পর্যন্ত। কারণ হচ্ছে তারা এটা কখনো চায়নি। হ্যাঁ, তাদের যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে ইসরায়েল ওখানে যেহেতু ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করছে এবং দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদেরকে হত্যা করে আসছে, এবং নট অনলি ফিলিস্তিন, ওখানে আরো কিছু সিরিয়া কিংবা লেবাননের অনেক বড় ভূখণ্ড তারা দখল করে রেখেছে। এটা নিয়ে একটা বড় একটা টেনশন ছিল। এখন এই যুদ্ধটা মূলত ছিল ইসরায়েল এবং মানে রিজিওনাল শক্তি হিসেবে উত্থান হওয়ার কারণে ইরানের সাথে তাদের একটা টেনশন, এবং সেখান থেকে একটা মানে যুদ্ধ। এই যুদ্ধে আমরা জড়ালাম কেন, এটি এখন আমেরিকানদের অনেক প্রশ্ন।